স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। ইরানের হামলায় ইসরায়েলের নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ আর ২ দিনে প্রাণহানি ১২। এছাড়াও আহত ২ শতাধিক। আর ইরানে ইসরায়েলি হামলায় ২৯ শিশু সহ নিহত হয়েছেন শতাধিক। শনিবার রাতে কালো ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে যায় তেহরানের আকাশ। উড়তে দেখা যায় ইসরায়েলি যুদ্ধ বিমান। এ সময় হামলা চালানো হয় ইরানের প্রধান দুটি জ্বালানি স্থাপনায়। দাউ দাউ করে জ্বলতে থাকে তেহরানের শাহরান তেলের ডিপো। শাহরে তেল শোধনাগারেও হয় হামলা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ছিল ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েলের এমন হামলার প্রতিশোধ নিতে ঘোষণা দিয়ে পাল্টা হামলা চালায় ইরান। তেল আবিব, হাইফা, জেরুজালেম, গ্যালিলি সহ ইসরায়েলের একাধিক শহরে রবিবার ভোররাতে ২ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যেতে বেজে ওঠে সাইরেন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় রকেট। হামলা হয়েছে হাইফার জ্বালানি তেল শোধনাগারে। ইরানের রেভলিউশনারি গার্ডস জানায়, ইসরায়েলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয় হামলা। হাইফার স্থাপনায় ইসরায়েলের যুদ্ধ বিমানের জন্য জ্বালানি সরবরাহ করা হয় বলে দাবি ইরানের। ইরানের হামলার মধ্যেই শনিবার থেকে ২ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যদিও সেগুলোর বেশিরভাগই ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে ইসরায়েল ইরানে পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আর এই উত্তেজনার আঁচ ছড়াচ্ছে বিশ্বজুড়ে। দুই দেশেই হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়ায় সংঘাত দীর্ঘমেয়াদী হতে পারে এমন আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান ইসরায়েলকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ১ ঘণ্টা ব্যাপী ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ফোন আলাপে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানান রুশ প্রেসিডেন্ট। পরে ট্রুথ সোশ্যালে দুদেশের পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই উল্লেখ করে তেহরান ও তেল আবিবকে সমঝোতায় আসার আহ্বান জানান ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র কোনোভাবে আক্রমণের শিকার হলে ইরানে নজিরবিহীন হামলার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা ঘিরে চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অঞ্চলটির স্থিতিশীলতার স্বার্থেই যুদ্ধবিমান পাঠানো হবে বলেও জানান তিনি। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ইং। অবিলম্বে ইসরায়েল ও ইরানকে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। আলোচনার মাধ্যমে তেহরান তেল আবিবের শান্তির পথ খোঁজা উচিত বলেও মন্তব্য করেন ইং। এদিকে কানাডায় অনুষ্ঠেয় ধনী দেশগুলোর জোট G7 সম্মেলনে ইরান ইসরায়েল ইস্যু প্রাধান্য পেতে যাচ্ছে। সম্মেলনের সম্ভাব্য এজেন্ডায় থাকছে রুশ ইউক্রেন যুদ্ধ, ট্রাম্পের শুল্ক নীতি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের শত্রুদের একে একে দুর্বল করে চলেছে ইসরায়েল। হামাস, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী গোষ্ঠীর পর এবার সরাসরি ইরানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তেল আবিব। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব হামলার লক্ষ্য শুধু সামরিক ক্ষতি নয়, বরং ইরানের শাসক গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয়া। ১৩ জুন শুক্রবার ইসরায়েলের মুহুর্মুহু হামলায় কেঁপে ওঠে তেহরান। হামলা হয় শনিবারও। পরপর দুদিন যুদ্ধবিমান দিয়ে চালানো ভয়াবহ হামলায় প্রাণ হারান ইরানের অন্তত ২০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। হামলার লক্ষ্যবস্তুতে আরও ছিল পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা, সামরিক ঘাঁটি এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী। তবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু হামলায় তাদের ক্ষেপণাস্ত্র কমান্ড, ড্রোন ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। প্রক্সি গোষ্ঠী হামাস, হেজবুল্লাহ, হুতি সবাই চাপে। ৩ বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও। তাই ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এখন আগের চেয়ে অনেকটাই দুর্বল। সুন্নি প্রধান মুসলিম দেশগুলোর সাথে দ্বন্দ্বের কারণে আরব রাষ্ট্রগুলোকেও পাশে পাচ্ছে না ইরান। ফলে তেহরান এখন কৌশলগত দিক থেকে প্রায় একঘরে হয়ে পড়েছে।
কেবল বাইরের চাপেই নয়, দেশের ভেতরেও বাড়ছে অসন্তোষ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মূল্যস্ফীতি ও কর্তৃত্ববাদী আচরণের কারণে ইরানের সরকার বিরোধী মনোভাব বাড়ছে। ইসরায়েলের সামরিক আগ্রাসনে দেশটির শীর্ষ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের খবর অভ্যন্তরীণ সেই চাপকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে ইরানের শাসক গোষ্ঠীও পিছু হটবে না। পরমাণু অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে গিয়ে সরাসরি পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে ইরান। কিন্তু তেহরান যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তখন কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় শক্তিধর দেশগুলোর প্রতিক্রিয়াও হবে কঠোর। বর্তমান বাস্তবতায় ইসরায়েল ও ইরানের সংঘাত আর শুধু সীমিত সামরিক সংঘর্ষে সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যে এটি ক্রমেই একটি বিস্তৃত ভূরাজনৈতিক সংঘাতে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ সংঘাত বন্ধে এখনই সক্রিয় না হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের বৈঠকের পর দেশের রাজনীতিতে বইতে শুরু করেছে সুবাতাস। অনেক শঙ্কা কেটে গিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তবে তারা বলছেন, বৈঠকই শেষ কথা নয়, সামনে আছে নানা চ্যালেঞ্জ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনীতিতে অনেকদিন পর এমন উত্তাপ দেখল বাংলাদেশ। ফলপ্রসূ বৈঠক হয়েছে উল্লেখ করে এটাকে রাজনীতির জন্য ইতিবাচক বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে করে জাতি। এদিকে বৈঠকের একদিন পর জামায়াতে ইসলামী বিবৃতি দিয়ে জানিয়েছে, সেখানে একটি দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এনসিপি বলছে, বৈঠকে নির্বাচন ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার বিচার প্রসঙ্গটি তেমন আসেনি। এই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। এই অবস্থায় ইতিবাচক দিকের পাশাপাশি বৈঠক নিয়ে কিছু প্রশ্ন বিশ্লেষণ সামনে এসেছে। যেমন, বৈঠক পরবর্তী স্বস্তি টেকসই হবে তো? বিএনপি কি বেশি লাভবান হলো? এক পক্ষের সন্তুষ্টি আর অন্য পক্ষের অসন্তোষে সংকট বাড়বে না তো? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুরোপুরি স্থিতিশীল অবস্থায় যেতে অন্তর্বর্তী সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই বৈঠকে কিন্তু শেষ কথা না, সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমি মনে করি নির্বাচনটা কোন সরকারের অধীনে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না এই সরকারের অধীনে হবে, প্রশাসনিক যে ব্যবস্থাপনাটা কি হবে। তারেক রহমানের মধ্যে যে বৈঠক, সেটা খুবই শীর্ষ পর্যায়ের একটা বৈঠক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক। সেই বৈঠকের ব্যাপারে ভিন্নমত থাকতেই পারে। এই আলাপ আলোচনাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেয়ে এটাকে সলিড করতে হবে। আমি এখনো মনে করছি না যে এটা একেবারে খুব দৃঢ় কিছু ঘটে গেছে। তাদের পরামর্শ, কোনো ইস্যুতে অনড় অবস্থানে না থেকে রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে হবে দলগুলোকে। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবার একটা মব সৃষ্টি হবে, মবক্রের সৃষ্টি হবে, তারা হয়তো আরেকটা অভ্যুত্থানের চেষ্টা করবেন। জিনিসটা যেন এমন পর্যায়ে না যায়। ডেমোক্রেটিক প্রসেসের থেকে যদি আপনি না যান, তাহলে তো আমি মনে করি যে দেশ আবারও ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছে। একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে। এইটা যেন অস্থিতিশীল অবস্থা তৈরি করতে না পারে, এক্ষেত্রে সবাই সতর্ক থাকাটা খুব জরুরি। রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে দলগুলোর মাঝে ছাড় দেওয়ার প্রবণতা এবং এ নিয়ে চর্চা করাও অনেক বেশি প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া দরকার বলে আমি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে। সচিবালয়ে এসব কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। টানা 10 দিনের ছুটির পর খুলছে সরকারি সব অফিস। রবিবার দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের কার্যক্রম সকালের দিকে শুরু হয় কিছুটা ঢিলেঢালাভাবে। ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর বাড়তে থাকে কর্মচাঞ্চল্য। ছুটি শেষে প্রথম কার্যদিবসে অফিস করেছেন উপদেষ্টারাও। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। এবার ঈদ যাত্রায় যানজট ও ভোগান্তির বিষয়ে ব্যাখ্যা দেন সড়ক পরিবহন উপদেষ্টা। ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন,
এর ফলে হচ্ছে 2 দিন প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। এবছর রাজনৈতিকভাবে দেখানোর জন্য পশু কোরবানি না হওয়ায় ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে বলে দাবি করেছেন প্রাণী সম্পদ উপদেষ্টা। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল, এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম গরু, মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি। এদিকে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা কার্যকর হলে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে বলে দাবি তার। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে, বাকি কাজ সবাই মিলে শেষ করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচন কমিশন যেদিন তারিখ ঘোষণা করবে তখনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে নির্বাচন ভবনে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি জানান, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে, যতটুকু কাজ বাকি রয়েছে সেগুলো সবাইকে নিয়ে শেষ করতে হবে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয় নির্বাচন কমিশনের শপথ বলেও মন্তব্য করেন তিনি। এই দিনে আমাদের শপথ হবে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেব ইনশাআল্লাহ। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা পরিষদের কোর কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সাথে মত বিনিময় করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, যখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনী সেই অনুযায়ী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন, ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ঈদের 10 দিনের ছুটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষজনক ছিল বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন পুলিশ হলো মানবিক পুলিশ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সেখানে হাজির হয়ে ইশরাক বলেছেন, সরকারের দায়িত্ব তাকে শপথ করানো, আর উপদেষ্টা আসিফ মাহমুদ আইন আদালতের নির্দেশনা অমান্য করেছেন বলেও অভিযোগ তার। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ করানোর দাবিতে ঈদের আগে 22 দিন নগর ভবনে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। ছুটির পর রবিবার সকালে আবার শুরু হয় কর্মসূচি। নগর ভবনের সিঁড়ি, সামনের সড়ক জুড়ে দাঁড়িয়ে হাজারো মানুষের একটাই দাবি, নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে শপথ পড়াতে হবে। কোর্ট থেকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বলেছে, এখনো তারা গড়িমসি করছে। ইশরাক হোসেন ভাইকে মেয়রের দাবিতে তাকে আমাদের এই নগর ভবনের দায়িত্ব তাকে যাতে বুঝিয়ে দেওয়া হয়, আমরা সেই দাবির জন্য আমরা এখানে এসেছি। আমাদের চূড়ান্ত দাবি, যেই পর্যন্ত ইশরাককে মেয়র ঘোষণা করা না হবে এই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমরা চালিয়ে যাব। 11:30টার দিকে আন্দোলনের স্থলে আসেন ইশরাক হোসেন। অভিযোগ করেন, শপথ পড়াতে গড়িমসি করে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পেছনে আসার কোনো সুযোগ নাই। তাই যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন ইশরাক। পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। এখন থেকে সিটি কর্পোরেশনের দৈনন্দিন সেবাগুলোর তত্ত্বাবধান নিজেদের পক্ষ থেকে পরিচালনার ঘোষণাও আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে। জন্ম নিবন্ধন সহ আরো ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে সেগুলো কার্যকর করা হবে।
হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই গাজীপুর জেলা শ্রীপুরে। সেখানে আসলে বিভিন্ন বিষয় তুলে ধরা বা সমস্যা, নাগরিকদের যে সমস্যা ভোগান্তি, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এখানকার সাধারণ মানুষ শ্রীপুরের। তাদের যে বন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বন অঞ্চল, সেই বন দখলদারিত্ব বা দৌরাত্বের যে বিষয়গুলো রয়েছে, পাশাপাশি জলাবদ্ধতা, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই যে যেহেতু বন অঞ্চল বলা হয় আপনাদের এই শ্রীপুরটাকে, সেখানে বন যে দখল হওয়ার যে বিষয়গুলো আমরা দেখেছি, বিভিন্ন রিসোর্ট হচ্ছে বন দখল করে, সেটা আসলে কিভাবে হচ্ছে, কতটা পরিবেশ দূষণ হচ্ছে, কিংবা যে ফসলি আবাদ, সেই আবাদি জমিগুলো নষ্ট হচ্ছে, সেটা নিয়ে আসলে পরিত্রাণ বা আপনাদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেস লাইভকে। আসলে আমাদের শ্রীপুরে প্রচুর বনাঞ্চলের জায়গা আছে, আপনারা জানেন। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় বনাঞ্চলের ম্যাক্সিমাম জায়গায় তাদের লোকজন দ্বারা বিভিন্নভাবে মিল ফ্যাক্টরি থেকে শুরু করে বাসাবাড়ি পর্যন্ত অনেকেই করেছেন, এবং বিভিন্ন নেতারা এই সমস্ত লিজদের নামে টাকা নিজস্ব তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কিছু অসহায় মানুষদেরকে বিপদে ফেলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের 5ই আগস্টের পরে আমাদের ফরেস্ট অফিসার এবং টিউনু মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই সমস্ত বনাঞ্চলগুলি উচ্ছেদ করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন, এবং আমাদের সাথে আইন শৃঙ্খলার মিটিংয়ের সাথে তাদের সাথে রফা দফা বৈঠকও হচ্ছে। অনেকগুলি উচ্ছেদের হয়ে গেছে, বাকিগুলি উচ্ছেদ করার জন্য তারা প্রক্রিয়াও করছেন। আশা করি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে বর্তমান প্রশাসন যারা দায়িত্বে আছেন তাদের নেতৃত্বে এবং রাজনৈতিক দলের আমাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের সহযোগিতায় এবং আমাদের কেন্দ্রীয় বিএনপি নির্দেশনা অনুযায়ী বনাঞ্চলের জায়গা যেন কেউ দখল না করে, এজন্য আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা আশা করব খুব স্বল্প সময়ের মধ্যে বনাঞ্চলের জায়গাগুলি আমাদের বনের দখলে চলে যাবেন, এবং সাধারণ মানুষ যারা দখল করে রেখেছেন তারা সহসায় ছেড়ে দিবেন বলে আমরা আশা। অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয়, এই গাজীপুর জেলা আপনারা নাগরিক সেবা পাচ্ছেন না, সব ধরনের আপনারা ট্যাক্স দিচ্ছেন, কিন্তু তারপর কি ধরনের সুবিধা পাচ্ছেন না যদি একটু বলতেন। আর বিশেষ করে এই অঞ্চলটাতে বা এই এলাকাটাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেটা নিয়ে যদি। থ্যাংক ইউ। আমরা শ্রীপুর পৌরসভা গাজীপুরের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, এবং আমরা প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক, কিন্তু সুবিধার দিক থেকে আমরা তৃতীয় শ্রেণীর যে পৌরসভা সেটা সুবিধাও পাই না। আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের বাসাবাড়ির আশপাশে প্রচুর পরিমাণ পানি জমে, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে। বিগত দিনে পৌরসভায় যারা দায়িত্ব পালন করেছেন তারা শুধু নামমাত্র কিছু কাজ করেছেন, যেটা দিয়ে জনগণের কোনো উপকার আসলে হয় নাই। শুধুমাত্র তারা ব্যক্তিগতভাবে হয়তো লাভবান হয়েছে এবং কাজটি দেখানো হয়েছে যে ড্রেনেজের কাজ করা হয়েছে, বেসিক্যালি এখানে কোনো কাজই হয় না। যার কারণে আমাদের এখন এই শ্রীপুর পৌরসভায় আমাদের সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা, এবং আমাদের আরেকটি সমস্যা আছে জলাবদ্ধতার পাশাপাশি, যেটা হচ্ছে ডাম্পিং স্টেশন। সেটার জন্য উনি একাধিকবার চেষ্টা করেছেন, একাধিকবার হইলে উনি জমি অধিগ্রহণ করেছেন, বিভিন্নভাবে টাকা পয়সার অপচয় করেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়। শুধুমাত্র কাগজে কলম, শুধুমাত্র কাগজে কলমে বা এগুলো দেখানো হয়েছে। কাজ হয়ে গেছে, এটা অফিসিয়ালি কাজ হয়ে গেছে, বাট আপনি যদি ফিজিক্যালি আসেন দেখবেন এখানে আসলে তেমন কোনো কিছুই হয় নাই। ধন্যবাদ, আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টা থাকছে ভিন্ন কোনো এলাকা থেকে সাধারণ মানুষের যে ভুক্তভোগী কি কি বিষয় রয়েছে, আরো নতুন কোনো তথ্য আছে কিনা, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। গোপালগঞ্জ, শেরপুর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, নরসিংদী এবং ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন 7 জন, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। গোপালগঞ্জের গোপীনাথপুরে বাস সহ 6টি যানবাহনের সংঘর্ষে পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধারের সময় আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে 1 জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। এদিকে শেরপুর সদরের ভাতশালা ইউনিয়নের বাঁশতলা বিশ্ববাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় বাসে আগুন
আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া ফরিদপুরের বামনকাদা, নরসিংদীর পাঁচদোনা এবং সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 3 জনের। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।